উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। নাহিদ নিচতলায় আছে, তাকে ভর্তি করাও দ্রুত। ওর শরীরের অবস্থা খুবই খারাপ। ডিজিএফআই সাহেব না, আমার টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, বাহুবল আছে, আমাকে 10 জন মানে, তাহলে আমি নিজে স্বঘোষিত পীর বনে আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর অথবা কাছে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ দর্শক, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন দর্শক, তাহলে ভিডিওটা শুরু করি। উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। নাহিদ নিচতলায় আছে, তাকে ভর্তি করাও দ্রুত। ওর শরীরের অবস্থা খুবই খারাপ। ডিজিএফআই খবর পেয়ে সেখানে ডিজিএফআই এসে এবং তারা সিসি ফুটেজ চেক করে দেখে যে নাহিদকে আসলে অ্যাকচুয়ালি কে ভর্তি করিয়েছে। তখন আমাকে দেখেছে, দেখার পর জিজ্ঞেস করেছে মেয়েটাকে এবং তার কি হয়। তখন ওখানকার যে ডিউটি করেছিলেন এমার্জেন্সি বিভাগে যে ডাক্তার, তারা বলেছে যে আমার ভাই আপনারা ভর্তি নেন। বিষয়টা এরকম বলছে যে চাকরিটি পাওয়ার বিষয়টি সেখানে প্রশ্নই ওঠে না। অথচ আমি দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে সেখানে প্রজ্ঞাপন জারি করেছে। তো সব কিছুই আসলে ফেক। এবং যেটি বলছে আমার ভাইয়ের কল্যাণে, নাহিদের সাথে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। এবং আমি অনবরত আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডিতেও আমি সেটি পোস্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথেও কথা বলছি। তো বিষয়টি হচ্ছে 21শে জুলাই যখন তাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে এবং তাকে পূর্বাচলে চোখ বেঁধে ফেলে রাখা হয়েছিল, তখন সে একটি সিএনজি নিয়ে গণস্বাস্থ্য হসপিটালে চলে আসে এবং ঠিক ওই মুহূর্তে আমি গণস্বাস্থ্য হসপিটালে ছিলাম। আমার এক সহযোদ্ধা ফোন দিয়ে বলেছেন নাহিদ নিচতলায় আছে, তাকে ভর্তি করাও দ্রুত। ওর শরীরের অবস্থা খুবই খারাপ। তখন ওই হসপিটাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে বিলম্ব করেছিলেন বলেই আমি আসলে তাদের সাথে কথা বলে ওই সিচুয়েশন ডিমান্ড করেছিল বলেই আমি তাকে বলেছিলাম যে তারা একজন অভিভাবক চেয়েছিলেন, গার্ডিয়ান চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমার ছোট ভাই হয়, আপনারা বিষয়টা ওইভাবে করে নেন এবং ভর্তি করেন আর দ্রুত আসলে চিকিৎসাটা শুরু করেন। ওর সাথে ওর ওয়াইফ ছিলেন। তো ওর ওয়াইফ ওর হাজব্যান্ডের অবস্থা এইভাবে করে দেখার পর থেকে সে একটু ভরকে গিয়েছিলেন, একটু স্বাভাবিকভাবে কাজ ফাংশন করছিলেন না। তো সব কিছু মিলিয়ে আসলে এইভাবে করে তাকে ট্রিটমেন্টটা শুরু করা হয়। তো সেখানে আমাদের ছাত্র সংগঠনের আরও অনেক নেতাকর্মীরা অসুস্থ ছিলেন, সেখানে ভর্তি ছিলেন। তো তাদের সাথে আমি দেখাশোনা করেছি এবং দেখেছি এবং অনেক মিডিয়া এসেছে, সেখানে রিপোর্ট করেছে। তো নানান জটিলতা সেখানে তৈরি হওয়ার কারণে সেখানে ডিজিএফআই খবর পেয়ে সেখানে ডিজিএফআই এসে এবং তারা সিসি ফুটেজ চেক করে দেখে যে নাহিদকে আসলে অ্যাকচুয়ালি কে ভর্তি করিয়েছে। তখন আমাকে দেখেছে, দেখার পর জিজ্ঞেস করেছে মেয়েটাকে এবং তার কি হয়। তখন ওখানকার যে ডিউটি করেছিলেন এমার্জেন্সি বিভাগে যে ডাক্তার, তারা বলেছে যে আমার ভাই আপনারা ভর্তি নেন। বিষয়টা এরকম। তো সেখানেও কিন্তু কোথাও বলা হয়নি বা কোনো ফর্মে লেখা হয়নি বা কোথাও লেখা হয়নি যে আমার আপন ভাই কি আসায় বিষয়। এরপরে 26শে জুলাই যখন তাকে হসপিটাল থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়, তখন তার পরিবারের অ্যাকচুয়ালি কেউ ছিল না। তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাকে তুলে নেওয়ার পর তার স্ত্রী সেন্সলেস হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যে দ্বিতীয়বার যেহেতু হসপিটাল থেকে তুলে নেওয়া হয়েছে, তার মানে এবার হয়তো বা তাকে প্রাণে মেরে ফেলবে। তো তাকে যদি প্রাণে মেরে ফেলে তাহলে নিশ্চয়ই এই আন্দোলনটা থমকে যাবে এবং এই যে আন্দোলনের একটা সুফল আপনারা পাচ্ছেন, হয়তো বা এই সুফলটা আমরা পাবো না। তো সেই জায়গা থেকে আসিফকে, বাকের এবং নাহিদকে যখন আমার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় জোরপূর্বকভাবে, তখন আসলে আমি মিডিয়াতে জানাতে বাধ্য হয়েছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ভাই বোন কিনা সেটি আমি অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তার মুঠোফোনটি বন্ধ পেয়েছি, তার স্ত্রীর সাথে যোগাযোগ করে কথা বলার জন্য বলেছি। নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি প্রথম আলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছে। সে এটি ক্লিয়ার করেছেন যে তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের দায়িত্বশীল ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে তাদের সাথে আমার একটা ঢাবিয়ান সম্পর্ক, সাংগঠনিক বোন, অথবা একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে একটা বড় বোনের জায়গা থেকে আমি যতটুকু দায়িত্ব পালন করার আমি সেটি করেছি। ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে মিডিয়াকে যদি
যদি আমি জানাই তাহলে অ্যাটলিস্ট ওকে গুম করে ফেলতে পারবে না। হসপিটাল থেকে তো জোর করে তুলে নেওয়া হয়েছিল এবং তখন সিসি ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়েছিল। তাহলে এই মানুষটাকে, এই সমন্বয়কে, প্রধান সমন্বয়কে কোথায় নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে আমরা কেউ জানি না। এবং কাউন্টার টেররিজম এবং আমাকেও থ্রেট দিয়েছে। আমি যখন আসিফকে নেওয়ার সময় বাধা দিয়েছিলাম তখন বলেছিল যে মহিলা ফোর্স এনে আমাকে তুলে নেওয়া হবে, নাহিদের ওয়াইফকে তুলে নেওয়া হবে। তো ওই সিচুয়েশনটা একটা ভয়াল সিচুয়েশন ছিল। 1971 সালে যে সিচুয়েশন ছিল তার থেকেও পরিবেশ। টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, বাহুবল আছে, আমাকে 10 জন মানে, তাহলে আমি নিজে স্বঘোষিত পীর বনে আছি। মা ফাতেমা 70 তালি কাপড় পরে 10 দিন না খাইয়ে থাকেও কিন্তু সে পর পুরুষের সামনে যায়নি। অথচ কালকে দেখা গেছে যে রাজপথে পীর সাহেবের বউরা, পীর সাহেবের ভক্তবৃন্দরা তারা রাস্তাতে ওপেন মিছিল করছে, ওপেন ইয়া করছে। এটা কি ঠিক? এখন বর্তমান হয়ে গেছে মাজার শরীফগুলিকে নিয়ে বেশিরভাগই মানুষ ব্যবসায় লিপ্ত। প্রকৃত ধর্ম, প্রকৃত নবী রাসূল গাউস কুতুবরা অসহায় মানুষদেরকে ভালোবেসেছে, অসহায় মানুষকে সাহারা করেছে। আর এখনকার যারা মাজার কমিটি তারা প্রভাবশালীদেরকে সাহারা দিচ্ছে, অসহায় মানুষগুলিকে ব্যবহার করার চেষ্টা করছে। যখন অসহায় মানুষগুলিকে ব্যবহার করতে না পারে তখন তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে, বিভিন্ন রকম দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহ জামালপুর ভদ্রা, এটা থেকে আমি বিতাড়িত হয়ে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 261 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছে মাজার কমিটির দুর্নীতির বিচারের জন্য আমি বসে আছি। তাহলে আমি যদি মাজার কমিটির সাথে সম্পৃক্ততা থাকতাম, এইসব অপকর্মের সাথে সম্পৃক্ততা থাকতাম, তাহলে নিশ্চয়ই আমি তাদের বিরুদ্ধে বিচারের দাবি নিয়ে আমি প্রেস ক্লাবে বসতে পারতাম না। এখন বর্তমানে যেসব মাজার শরীফে যেসব কার্যকলাপগুলি হয় এটা আমি তার পক্ষপাতী না। এবং আমি আজমির শরীফও আমি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর দরবারে খেদমত করেছি, হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খেদমত করেছি, হযরত আমির খুসরুর দরবারে খেদমত করেছি। তো এখানে ওখানে এইরকম অঙ্গভঙ্গিমা, এই গান বাজনা এরকম জিনিস ওখানে আমি দেখিনি। আমি এটাতে অভ্যস্ত না। দেখেন, সিদ্ধি সেবন, গাঁজা বলতে গেলে দুই রকম। একটা সাধক যারা তারা সিদ্ধি সেবন করে তারা গাঁজা বলে না। গাঁজা কাকে বলে? গাঁজা 10 জন মিলে একটা পুড়িয়া কিনে 10 জন মিলে টানাটানি করে খাইলো, আনন্দ ফুর্তি করলো, সেটা হলো গাঁজা। আর সাধক যেটা সাধনা করে তাহলে তারা সিদ্ধি সেবন করে, বাতাসের সাধনা যাদের ভিতর আছে তারা ওইটাকে বাতাসের সাথে এটা হিসাব তাল মিলানোর জন্যে। যেমন আমার নিঃশ্বাসটা, আমার দমটা কখন ডাইন নাকটা ক্লিয়ার আসছে, কখন বাম নাকটা ক্লিয়ার আসছে, তাহলে আমি বুঝবো কী করে? একটা উসিলা নিয়ে, ধুমার উসিলাতে একটা সাধক সেটা বুঝতে পারে। যেমন আমি সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে, বা আমি বিভিন্ন বই পুস্তক পড়তে পড়তে একটা পর্যায়ে দেখেছি যে আমার যদি এই সাধনাটা আমি ধরে রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে আমি মারা যাওয়ার আগেও আমি মানুষকে বলে যেতে পারবো যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি কী থেকে বলবো? একটা ইঞ্জিনের যখন ইঞ্জিনটা খারাপ হবে তখন কিন্তু তার সাইলেন্সারের ধোঁয়া দেখে একটা ভালো মিস্ত্রি বলতে পারবে। তো একজন প্রকৃত সাধক যদি হয়ে থাকে সে তার নাকের এই যে বাতাসের ইয়াটা দেখে সে বুঝতে পারবে যে আমার এখন যাওয়ার সময়। এই ধরনের কোনো সাধনায় কি আপনি জড়িত ছিলেন? হ্যাঁ, এই বাতাসের সাধনা যেহেতু আমার ভিতরে, আমি 21,000, এই যে আমাকে প্রেস ক্লাবে আপনি দেখেন, আমাকে কারোর সাথে গল্প গুজব করতে দেখেছেন নি? আমি সবসময় আমার জিকিরে, আমার বাতাসের সাথে আমি আমার কলবের সাথে আমি আমার জিকির করার চেষ্টা করি। এখন যে মাজারগুলো ভাঙা হচ্ছে বিভিন্ন অনৈতিক অসামাজিক কাজের অভিযোগে, এই যে ভাঙা হচ্ছে এটাকে আপনি আসলে কতটা সমর্থন করেন বা আপনার বক্তব্য কি আসলে এখানে? দেখেন, গত পরশু বা কিছুদিন ধরেই যে প্রেস ক্লাবের সামনেও ওরা করছে। তো এখন মাজার শরীফ হয়ে গেছে কি একটা ধর্ম নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আর ধর্ম নিয়ে ব্যবসা শুরু হওয়ার জন্য কি দেখা গেছে যে আমি পীর সাহেব না, আমার টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, বাহুবল আছে, আমাকে 10 জন মানে, তাহলে আমি নিজে স্বঘোষিত পীর বনে আছি। যেমন আমার পীর ভাইরা রাজশাহীতে শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ দরবারে যিনি আপনি ধর্ম বিষয়ক উপদেষ্টা, সে চাকরি করে, সে সেরিকালচারে চাকরি করে, সে নিজে স্বঘোষিত পীর হয়ে গেছে এবং হাজার হাজার মুরিদ বানিয়েছে। তাহলে এই যে হাজার হাজার মুরিদ বানিয়েছে, অথচ তাকে যখন আমি থানাতে জমা করিয়েছিলাম সে আমাকে দোষ স্বীকার করেছে। তাহলে একজন ধর্ম বিষয়ক উপদেষ্টা বা একজন যদি পীর সাহেব যদি মিথ্যা কথা থানার কাছে যদি সে দোষী হয়ে থাকে
আইনের কাছে সমাজের কাছে যদি দোষী হয়ে থাকে, তাহলে তার পরের সারি তার যে ভক্তবৃন্দ তারা কি করবে? তারাও তো দুর্নীতির সাথে জড়িত থাকবে। তো এখন বর্তমান হয়ে গেছে মাজার শরীফগুলিকে নিয়ে বেশিরভাগই মানুষ ব্যবসায় লিপ্ত। প্রকৃত ধর্ম, প্রকৃত নবী রাসূল গাউস কুতুবরা অসহায় মানুষদেরকে ভালোবেসেছে, অসহায় মানুষকে সাহারা করেছে। আর এখনকার যারা মাজার কমিটি তারা প্রভাবশালীদেরকে সাহারা দিচ্ছে, অসহায় মানুষগুলিকে ব্যবহার করার চেষ্টা করছে। যখন অসহায় মানুষগুলিকে ব্যবহার করতে না পারে তখন তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে, বিভিন্ন রকম দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এটা কি মাজার কমিটির এটা